জাপানি ভাষা এই দুটো শব্দ শুনলেই অনেকের মনে হয় এ তো এক বিশাল পাহাড় চড়া প্রায় অসম্ভব। কিন্তু যদি বলি সেই পাহাড়ে ওঠার একটা মজাদার আর সহজ পথ আছে, আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই পথের রহস্যটাই খুঁজে বের করব। এই কথাটা শুনলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, এটা সত্যি যে জাপানি ভাষা বেশ আলাদা, এর চিন্তার ধরনও একদম মৌলিক। আর এই ভিন্নতাই কিন্তু এর আসল সৌন্দর্য। তো চলুন এই ভিন্নতাকে ভয় না পেয়ে এর ভেতরেই ডুব দেয়া যাক। জাপানি ভাষা শিখতে গেলে এই সমস্যাগুলোর মুখোমুখি প্রায় সবাই হয়। স্ক্রিপ্ট দেখে মাথা ঘুরে যাওয়া, ব্যাকরণটাকে কেমন যেন উল্টো মনে হওয়া, অনুশীলনের জন্য সময় না পাওয়া আর কিছুদিন পর উৎসাহ হারিয়ে ফেলা, এগুলো সবই কিন্তু এই যাত্রার অংশ। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। তাহলে এর সমাধানটা কি? কোনো জাদুকরী পদ্ধতি? না, আসল চাবিকাঠিটা কিন্তু অন্য কোথাও নয়, সেটা লুকিয়ে আছে আমাদের নিজেদের মধ্যেই। এর জন্য এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই যা সবার জন্য কাজ করবে। বরং আসল কাজটা হলো নিজের জন্য একটা পার্সোনাল সিস্টেম তৈরি করা। চলুন তাহলে আমাদের প্রথম ধাপে পা রাখা যাক, নিজের ব্যক্তিগত স্টাইলটা খুঁজে বের করা। কারণ যে কোনো কিছু শেখার আগে সবচেয়ে জরুরি হলো নিজেকে চেনা। একজন শিক্ষার্থী হিসাবে আমাদের মস্তিষ্ক কিভাবে সবচেয়ে ভালোভাবে তথ্য মনে রাখে, চলুন সেটাই খুঁজে বের করা যাক। এই প্রশ্নটা দেখতে খুব সহজ মনে হলেও এর উত্তরটাই কিন্তু পুরো শেখার জার্নিটা ঠিক করে দেবে। সবচেয়ে কার্যকর কৌশলটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। ভার্ক বা VARK মডেল এক্ষেত্রে দারুণ সাহায্য করতে পারে। একটু ভাবুন তো, ছবি বা চার্ট দেখে কি সহজে মনে রাখা যায়? তাহলে হয়তো শেখার ধরনটা ভিজুয়াল। নাকি গান বা পডকাস্ট শুনে শিখতে বেশি ভালো লাগে? তাহলে সেটা অডিটরি। হতে পারে বই বা মাঙ্গা পড়ে শিখতেই বেশি আনন্দ পাওয়া যায়, মানে রিড রাইট। অথবা ক্যালিগ্রাফির মতো হাতে কলমে কাজ করলে শেখাটা সবচেয়ে ভালো হয়, মানে কাইনেস্থেটিক। দেখলেন তো, ঠিক এই কারণেই নিজের শেখার ধরনটা বোঝা এত জরুরি। যখন পড়ার পদ্ধতিটা নিজের স্বাভাবিক প্রবণতার সাথে মিলে যায়, তখন শেখাটা কত সহজ আর মজার হয়ে ওঠে। এটা তার একটা অসাধারণ উদাহরণ। ওকে, নিজের স্টাইল তো বোঝা গেল। এবার চলুন আরেকটু গভীরে যাই। এটা হলো ভাষার ভেতরে প্রবেশ করা, মানে জাপানি ভাষার নিজস্ব যুক্তিটা বোঝা। এর মানে হলো নিজের ভাষাকে আপাতত একটু পাশে রেখে জাপানিদের মতো করে চিন্তা করার চেষ্টা করা। ব্যাপারটা আসলে খুব সহজ। নিজের মাতৃভাষার ব্যাকরণে চশমাটা খুলে রেখে জাপানি ভাষার নিজস্ব জগৎটাকে খোলা মনে গ্রহণ করতে হবে। এটা শুধু ভাষা শেখা নয়, এটা হলো মানসিকতার একটা পরিবর্তন। সবচেয়ে বড় পার্থক্যগুলোর একটা হলো বাক্যের গঠন। ইংরেজিতে কর্তা ক্রিয়া কর্ম বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু এখানে আমাদের জন্য একটা দারুণ খবর আছে। বাংলা বাক্যের গঠনের সাথে জাপানি ভাষার গঠনের কিন্তু দারুণ মিল। আমরা যেমন বলি আমি আপেল খাই, জাপানিতেও ঠিক তাই, ওয়াতাশি ওয়া রিঙ্গো ও তাবেমাসু। দুক্ষেত্রে ক্রিয়াপদ বা ভার্ব বসে একদম শেষে। এই মিলটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল সুবিধা। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? জাপানিতে একটা সম্পূর্ণ বাক্য তৈরি করার জন্য শুধু একটা ক্রিয়াপদই যথেষ্ট। ধরুন কেউ জিজ্ঞেস করল কি করছেন, উত্তরে শুধু তাবেমাসু অর্থাৎ খাচ্ছি বললেই কিন্তু হয়ে গেল। কি দারুণ, তাই না? বেশ, তাহলে নিজেদের চেনা হলো, ভাষার মানসিকতাও বোঝা গেল। এবার আসা যাক তৃতীয় ধাপে, নিজের পথটা বেছে নেওয়া। শেখার জন্য কিন্তু অসংখ্য রাস্তা খোলা আছে। চলুন দেখি এই বিশাল জগতের মধ্য থেকে কোনটা সবচেয়ে ভালো কাজে দেয়। প্রথমে আসি একদম পরীক্ষিত কিছু পদ্ধতিতে। যেমন JLPT পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে শেখার একটা দারুণ কাঠামো পাওয়া যায়। ল্যাঙ্গুয়েজ স্কুল বা কমিউনিটি ক্লাসে শিক্ষক আর সহপাঠীদের সাথে মিলে শেখা যায়। আর বিভিন্ন অ্যাপস তো আছেই, যেগুলো দিয়ে নিজের সুবিধে মতো যখন খুশি যেখানে খুশি শেখা চালিয়ে যাওয়া যায়। আবার যদি পড়াশোনার চেয়ে বিনোদন বেশি ভালো লাগে, তাহলে মিডিয়া হতে পারে সেরা বন্ধু। মাঙ্গা পড়লে বাস্তব জীবনের কথোপকথন শেখা যায়। অ্যানিমে বা সিনেমা দেখলে শোনার দক্ষতা বাড়ে। আর এখানে একটা প্রো টিপস দিই, ইংরেজি সাবটাইটেল নয়, জাপানি সাবটাইটেল ব্যবহার করুন। এতে পড়া আর শোনা দুটোই একসাথে দারুণভাবে প্র্যাকটিস হবে। শেখাটাকে শুধু বই বা স্ক্রিনের মধ্যে আটকে রাখলে চলবে না। ক্যালিগ্রাফির মাধ্যমে অক্ষরের শিল্পের সাথে একাত্ম হওয়া যায়। বন্ধুদের সাথে কারাওকেতে গান গেয়ে উচ্চারণ আর পড়ার অনুশীলন করা যায়। এমনকি পছন্দের কোনো জাপানি রেস্তোরাঁর নিয়মিত গ্রাহক হয়েও কিন্তু সরাসরি ভাষাটা ব্যবহারের একটা দারুণ সুযোগ তৈরি হতে পারে। এতক্ষণে তো ভিত্তিটা একদম পাকা হয়ে গেছে। এবার চলুন ফাইনাল লেভেলে যাওয়া যাক। এমন কিছু কৌশল দেখব যা শেখার গতিকে রকেটের মতো বাড়িয়ে দিতে পারে আর একঘেয়েমি থেকেও মুক্তি দেবে। এই শক্তিশালী কৌশলটার নাম হল শ্যাডোয়িং।
পেশাদার দোভাষীরাও কিন্তু এটা ব্যবহার করেন। ব্যাপারটা কি? খুব সোজা, অনেকটা ছায়ার মতো কাউকে অনুসরণ করা। মানে কোনো জাপানি অডিও শোনার সাথে সাথেই তার কথা বলার ভঙ্গি আর ছন্দটাকে নকল করে যাওয়া। এতে উচ্চারণ আর ভাষার স্বাভাবিক ফ্লো দুটোই আয়ত্তে চলে আসে। এটা অনুশীলন করার জন্য 3টা সহজ স্টেপ ফলো করা যেতে পারে। প্রথমে লেখাটা সামনে রেখে দেখে দেখে বলুন। যখন একটু আত্মবিশ্বাস আসবে তখন লেখা ছাড়াই শুধু শুনে শুনে বলার চেষ্টা করুন। আর সবশেষে নিজের বলাটা রেকর্ড করে মূল অডিওর সাথে মিলিয়ে শুনুন। তাহলেই বোঝা যাবে কোথায় উন্নতি করতে হবে। তবে সবকিছু সেরা ক্লাসরুম কোনটা জানেন? সেটা হলো আমাদের বাস্তব জীবন। যখন কোনো একটা ভাষা আমাদের কাজের জন্য বা কোনো সত্যিকারের লক্ষ্যের জন্য দরকার হয়ে পড়ে, তখন শেখার গতিটা যেন জাদুর মতো বেড়ে যায়। বিশেষ করে কর্মক্ষেত্রে ভুল করাটা শেখার একটা দারুণ শক্তিশালী অংশ। এই কথাটা মনে রাখতে হবে। প্রত্যেকটা ভুল আসলে একটা নতুন শিক্ষা। তাই ভুল করতে একদম ভয় পেলে চলবে না। এই মানসিকতাটা ধরে রাখতে পারলে ভাষার দক্ষতা বাড়তে বাধ্য। তো সবশেষে যে কথাটা মনে রাখতেই হবে, জাপানি ভাষা শেখাটা একটা ম্যারাথন দৌড়, কোনো 100 মিটারের স্প্রিন্ট নয়। তাড়াহুড়ার কিছু নেই। আসল লক্ষ্য হল এমন একটা অনুশীলন চালিয়ে যাওয়া যা টেকসই এবং আনন্দদায়ক। এই যাত্রাকে উপভোগ করতে হবে। তাহলে অনেকগুলো পথ আর কৌশলের কথা তো জানা গেল। এখন প্রশ্ন হল, এই বিশাল সম্ভাবনার মধ্যে থেকে নিজের জন্য কোন রাস্তাটা তৈরি করে নেওয়া যায়? সিদ্ধান্তটা কিন্তু একান্তই ব্যক্তিগত। এই সুন্দর যাত্রাটি সফল হোক।